শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরার পর সনদে সই করবে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলটির নেতারা। সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণ ঘটবে মন্তব্য মির্জা ফখরুলের। সব দলকে ভোটে অংশ নিতে আহ্বান। আইনি জটিলতায় পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ বন্ধ, নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প, আশঙ্কা সংশ্লিষ্টদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কাজকে স্বাগত জানিয়েছে নতুন দল এনসিপি, কিন্তু সেটি যেন জুলাই ঘোষণাপত্রের মতো কাগজে দলিল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে জাতীয় সংসদের এলইডি ভবনে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফ করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জানান, বৈঠকে তারা দাবি করেছেন কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কমিশন আদেশ জারি না করে। আক্তার বলেন, সে আদেশ পর্যালোচনা করে সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। জুলাই সনদ স্বাক্ষরে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে বলেন, সংস্কার ও বিচার ভুলে সরকার যেন শুধু নির্বাচনমুখী না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি। কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয় সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, এরই মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে, নির্বাচনের ঘোষণা এসেছে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব, এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। মামলাসহ নানা আইনি জটিলতায় অবশেষে বন্ধ হয়ে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। প্রায় ১,৫০০ কোটি টাকার এ প্রকল্পের সবচেয়ে বেশি টাকা বরাদ্দ রয়েছে শহরের ৫ কিলোমিটারের জন্য। কাজ বন্ধ থাকায় প্রকল্প ব্যয় বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। মাত্র ৩ মাসের ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেল পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরের ৫ কিলোমিটার অংশের কাজ। প্রভাবশালীদের একের পর এক মামলাসহ নানা আইনি জটিলতায় সচল রাখা সম্ভব হয়নি এ কাজ। পূর্বের সেই মানে একটা তালবাহানা একটা মানে বাজেট মানে লোপাট করার একটা বিষয়টা চলে আসতেছে আর কি। কাজ বন্ধ থাকায় ফের বেদখল হয়ে যাচ্ছে ইছামতি নদীর উদ্ধার করা অনেক সম্পত্তি। আবারও সেখানে গড়ে উঠছে বসতি, চলছে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড। নদী কাটা 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 করতেছে, কিছু নদী কাটা হয় না এ পর্যন্ত। কেন কাটা হয় না এটা আমাদের জানার অধিকার আছে এবং আমরা জানতে চাই। যেসব স্থানে খনন করা হয়েছিল সেগুলো আবার শুকিয়ে যাচ্ছে, অনেক স্থানই কচুরিপানায় আচ্ছাদিত হয়ে পড়েছে।
আইনি জটিলতায় পুনরুদ্ধার প্রকল্পের কাজ এখনও শুরু করাই সম্ভব হয়নি মধ্য শহরে। জীর্ণ শীর্ণ মৃত নদীটি পরিণত হয়েছে আবর্জনা ফেলার স্থানে। বহাল তবিয়তে টিকে আছে ইছামতির দুপারের বড় বড় স্থাপনা। আমাদের ইছামতি এটা আমরা পুনর্খনন চাই। নদী খননের কাজ থেমে থেমে করার কারণে আবার মনে করেন যে দখলে চলে আসতেছে। অত্যন্ত হতাশ যে অনেকেই বলা বলি করছেন যে এই ইছামতি নদীর কাজ আর আদৌ হবে কিনা। সরকারি আইনজীবী ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতারা এ সংকটের জন্য দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডকেই। এইগুলো আমরা নাটক দেখব না, আমরা আগামীতে জোরে সরে পাবনাবাসীকে একত্রিত করে এই প্রশাসনের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং যা যা করা লাগে আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এটা নকশা, এটা সমস্ত কিছু খনন কার্য পরিচালনা করার জন্য যা যা করার দরকার অফিসিয়ালি সবই যুদ্ধরা ওনারা করতেন। ওনারা সবাইকে মূলাজলায় দিয়ে রেখেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। এইখানে আমরা খুবই আন্তরিক। এই মামলাগুলোর যে নিষেধাজ্ঞা আছে এটা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আমাদের এই কাজটা করতে আরও বেগবান হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন 1554 কোটি টাকার এ প্রকল্প শেষ করার মেয়াদ ধরা হয়েছে 2027 সালের জুন মাস পর্যন্ত। তবে শহরাংশের কাজ ব্যাহত হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে না বলেই ধারণা করছে সংশ্লিষ্ট দপ্তর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। হাত দিলেই সহজে উঠে আসছে কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার পিচ কার্পেটিং। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু থেকে নাক্কাটিতলা পর্যন্ত সড়ক সংস্কারে এমন নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলতো হাতের টানেই উঠে আসছে রাস্তার পিচের স্তর। কোটি টাকা খরচে সংস্কার করা চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু থেকে শিবগঞ্জের নাক্কাটিতলা পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের চিত্র এমনই। সংস্কার কাজ শেষ হওয়ার 5 দিন না পেরোতেই জমাট না বাঁধায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টিতে প্রাইম কোট ধুয়ে গেলেও ট্যাগ কোট না দিয়ে ধুলোবালির ওপর পিচ কার্পেটিং করা হয়। পাথরে ভিটামিন কম, এমনকি বেড তৈরিতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এসব অনিয়মের কথা বললে জনপ্রতিনিধি ও ঠিকাদারের লোকজন হুমকি দেন বলেও জানান তারা। পাথরের ভিতরে কোনো আপনার দেয়নি, কি করে পিচ ভালোভাবে দেয়নি। এই যে দেখেন ভাঙছি, আপনার জিনিসটা ঝুরঝুরা লিয়া সুন্দর ভেঙে গেছে। কন্ট্রাক্টরকে বলেছে যেগুলো টাকা ডোবা হয়ে আছে, পানি ধরে গেছে, এগুলো তো খোয়া দেন, না আমরা দিব না। পিচ করার আগে যে একটা কার্পেটিং করার আগে যে ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়, এটা করে নাই। ঠিকাদারের লোককে যদি আমরা বলতে যাই, হুমকি দেয়, তোমাকে উঠিয়ে নিয়ে যাবো, এখানে ওখানে করতে চাই। অবশেষে নিম্নমানের কাজের প্রতিবাদে 200 মিটার কাজ বাকি থাকতেই বাধা দেন ক্ষুব্ধ গ্রামবাসী। পালিয়ে যান শ্রমিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। ইঞ্জিনিয়ারও অবশ্যই জড়িত আছে, তারা তো দেখতে এসেছিল, কার্পেটিং যখন করতে লাগে তারা দেখতে এসেছিল, তারা তো কোনো কিছু মানে বাধাবুদ্ধি দেয়নি। ইঞ্জিনিয়াররা তদবির করেনি, ঠিকাদাররা সুযোগ দিয়েছে আর কি, এই জন্য রাস্তাটা অনিয়মভাবে কাজটা হলো আর কি। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলেন, সব নিয়ম মেনেই কাজ হয়েছে, তবে রানিং কাজে কিছু ত্রুটি থাকতে পারে। এলাকাবাসী যে সব কথাগালা বলছে এবং যে সব কার্যক্রম করছে তার সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং ভিত্তিহীন। আমার কাজের ব্যাপারে 100% আমি গ্যারেন্টি, এবং আমার কাজ রীতিমতন ইঞ্জিনিয়াররা দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। আমি তো এলাকার লোককে সবাইকে বুঝিয়ে দিতে পারবো না। আপনারা যদি মনে করেন যে কাজের ত্রুটি আছে, আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে ল্যাব দিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন। আমার যদি অপরাধ থাকে আমি অপরাধ মাথা পেতে দেবো। এলজিইডির প্রকৌশলীরা দাবি করেন, পরীক্ষা নিরীক্ষায় কোনো অনিয়ম মেলেনি, তবে স্থানীয়দের অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। অভিযোগ পাওয়ার পরে আমরা সাইট ভিজিট করি এবং স্থানীয় লোকজন যারা আছেন, যাদের অভিযোগ আছে, তাদের সাথে আমরা বসি। চলমান কাজ যেহেতু হাতের কাজ, সেইখানে কিছু ত্রুটি থাকতে পারে। আমরা তো যেগুলো আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, সেগুলোতে আমরা ঠিকঠাক পেয়েছি। আমরা পুনরায় আবার রাস্তাটাই তদন্ত করে যদি কোনো কাজের যদি স্পেসিফিকেশন অনুযায়ী হয়, তাহলে আমরা সেই অনুযায়ী কাজের বিল প্রদান করা হবে। এরপরেও যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার এটা পুনরায় ভিজিট করবেন, তারা যদি কোনো থাকে আর কি, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়া হবে। এটা 2.5 কিলোমিটার এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,05,52,000 টাকা। এরই মধ্যে বিলের 50% টাকা উত্তোলন করেছেন ঠিকাদার। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন লাগার কারণ অনুসন্ধানে 4টি দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি আরও জানান, রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। ভিতরে যদি কোনো অব্যবস্থান না থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। অভিজ্ঞতা, দক্ষতা বা পেশাদারত্ব না থাকলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সব মন্ত্রণালয়ের পদ দখল করে আছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত 25 ক্যাডার সমন্বয়ক পরিষদের সমন্বয়ক আহমেদ আলী চৌধুরী ইকবাল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও প্রয়াত মিলে প্রায় 778 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে, যারা বেতন ভাতা সহ সব আর্থিক সুবিধা পাবেন। তাদের অভিযোগ, অন্যান্য ক্যাডার থেকে মাত্র 72 জন কর্মকর্তাকে এই সুবিধা দেওয়া হয়েছে। সরকারের মন্ত্রণালয়গুলো প্রধান কাজ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে নীতিমালা প্রণয়ন করা, অধীনস্থ অধিদপ্তর সংস্থা নীতিমালা বাস্তবায়নের কৌশল প্রণয়ন করা এবং অধিদপ্তরগুলোকে তদারকি করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই পদগুলিকে প্রশাসনিক পদ প্রচার করে প্রশাসন ক্যাডারের প্রায় সকল মন্ত্রণালয়ের পদগুলো দখল করে আছে এবং হরফুন মাওলা বা সকল কাজের কাজই বলা হয় ওনাদেরকে। কোনো অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাদারিত্ব ওনাদের এই পদগুলোর সাথে সংশ্লিষ্ট না। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। যে কোনো সময়ে দুর্ঘটনার শিকার হতে পারেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শেরপুর রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবর্দীর রানীশিমুল ইউনিয়নে 1991 সালে প্রতিষ্ঠিত হয় বালিজুড়ি উচ্চ বিদ্যালয়। 1999 সালে এর 3তলা ভবন নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় এটি ব্যবহার অনুপযোগী হতে থাকে। বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ে ভিজে যায় বই, খসে পড়ে পলেস্তরা। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই এই ভবনে চলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি না। তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন নতুন একটি স্কুল ভবন করে দেন। ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না, বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। এই মুহূর্তে যেহেতু আমাদের এলাকাটা ভূমিকম্প প্রবণ এলাকা, তাই আমাদের একটি নতুন ভবন অত্যন্ত জরুরি। স্কুলের নতুন ভবন প্রয়োজন। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। আমার স্কুলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য আবেদন করছি। স্কুলটি পরিদর্শন করে প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। টেকনিক্যাল বিষয় দেখে হয়তো বোঝা যাচ্ছে কি অবস্থা, কিন্তু মূলত ইঞ্জিনিয়ার সাহেবরা দেখবেন, দেখে বিচার বিশ্লেষণ করবেন যে এটা কি করা যায়। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবেই আমরা কাজ করব। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। বাস্তব অবস্থা নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠ কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয়। অভিমত অভিভাবক ও সচেতন মহলের। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।
আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল 4 অক্টোবর থেকে অভয়াশ্রম নদী ও সাগরে মাছ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে, তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতিয়া উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি, কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিশোধের আশা জেলেদের। অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায়, অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল ওই লসটা অন্তত পোষায় উঠতে পারবে। এদিকে আগামীতে আরও জেলেকে নিবন্ধনের আওতায় এনে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। প্রতিটি ইউনিয়নে জেলেদেরকে যাচাই করেছে, যাচাই করে সঠিক তালিকা তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নেই, এই ধরনের প্রায় 2000-এর মতো জেলে আমরা বাদ দিয়েছি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর অনেক জেলেও। তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ সময়ে এসে নৌকা, জাল, ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা যারা জাইলে আছি পেশাগতভাবে, এই আমাকে যেন 8 মাস সম্পূর্ণ যেন এই চালগুলো দেওয়া হয়, নাহলে তো আমাকে সংসার চলে না। ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি, এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে। এই সময় সরকার কর্তৃক যেই জেলেদের জন্য যে ভিজিএফ কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময়ে সম্পন্ন করেছি। এদিকে ভোলার 68,000 নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় 1 লাখ জেলে পাননি কোনো সহায়তা। তবুও ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপল্লীগুলোতে। নামও আল্লাহ যদি পরিস্থিতি ভালো হয়, আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেনা দেওয়ার সম্ভাবনা আছে। ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের। যেহেতু আমরা আমার মাইলেজ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। নদী কিংবা সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণ ও আলুটিলা পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিক্ষিকাকে ধর্ষণে 36 ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। পুলিশ জানিয়েছে, আলুটিলা পর্যটন কেন্দ্রের তারিং পর্যটন স্পটে বেশ কয়েকজন বাঙালি বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন এক শিক্ষিকা। এ ঘটনায় লিটন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাটিরাঙ্গার বেলছড়িতে কালী মন্দিরে পূজা দেখে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 পাহাড়ি যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। দিনাজপুরের হিলিতে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষ বাধে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাজ্জু গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন। আন্তর্জাতিক। ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভূমধ্যসাগরে থাকা এই রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এটি 90টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে। রণতরী পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে, তাদের অভিযানের লক্ষ্য মাদক
মাদক পাচারকারীরা। এদিকে রণতরী মোতায়েনের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খেলার খবর। মেয়েদের বিশ্বকাপে কাল নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বিশ্বকাপে টানা 5 ম্যাচ হেরে ইতিমধ্যেই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এ পর্যন্ত খেলা 6 ম্যাচে টাইগ্রেস দল জিতেছে কেবল পাকিস্তানের বিপক্ষে। সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্যই ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানো। অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে এবার। বিশ্বকাপের শেষ 4-এর 2টি ম্যাচ 29 ও 30 অক্টোবর এবং ফাইনাল 2রা নভেম্বর। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরার পর সনদে সই করবে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলটির নেতারা। সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। মন্তব্য মির্জা ফখরুলের, সব দলকে ভোটে অংশ নিতে আহ্বান। আইনি জটিলতায় পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ বন্ধ। নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প, আশঙ্কা সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।